আপনি শুনছেন ছায়া, সত্য ও কল্পনার মাঝখানে কিছু গল্প। তুই আমাকে ভুলিসনি তো? তোর ছায়া আমার। পুকুরে কার ছায়া? উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম কালীপুর। গ্রামের পূবে একটা বিশাল পুকুর, জল কালো গভীর, চারপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। লোকে বলে পুকুরটা অভিশপ্ত। অনেক বছর আগে জমিদারি আমলে একটা অল্প বয়সী মেয়ে, নাম ছিল রানী। রানী প্রেমে বঞ্চিত হয়ে এই পুকুরে ডুবে মরেছিল। তার প্রেমিক ছিল গ্রামেরই এক যুবক, কিন্তু পরিবারের চাপে সে যুবক অন্য মেয়েকে বিয়ে করেছিল। আর সেই অভিমানে ও লজ্জায় সে আত্মহত্যা করেছিল। রানী মরার আগে অভিশাপ দিয়ে গিয়েছিল যে আমাকে ভুলবে তার ছায়া আমি নিয়ে নেব। গ্রামের লোকেরা পুকুরের ধার দিয়ে যাওয়ার সময়ে দুরু দুরু বকি আর চোখে দেখতে দেখতে সাবধানে ও যত দ্রুত সম্ভব জায়গাটা পার হয়ে যায়, বিশেষ করে অমাবস্যার রাতে। কারণ তখন জলে একটা ছায়া দেখা যায়, একটা মেয়ের ছায়া। লম্বা চুল ভাসছে, কিন্তু মুখ নেই। যার ছায়া পড়ে পুকুরের জলে, তার নিজের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। আর কয়েকদিন পর সে পাগল হয়ে যায়, অথবা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আমার নাম শিবলু। আমি ঢাকায় একটা বহুজাতিক কোম্পানিতে চাকরি করি, কিন্তু ছুটিতে গ্রামে আসি। বাবা মা মারা গেছেন অনেক দিন, তাই দাদার সঙ্গে থাকি। দাদা গ্রামের স্কুলে মাস্টারি করে। এবার ঈদের ছুটিতে এসে শুনলাম গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এই গ্রামেরই এক যুবক, রতন, যে ঢাকায় একজন বড় ব্যবসায়ী, গ্রামে এসেছে শ্যালিকার বিয়ের দাওয়াতে। অনুষ্ঠান পর্ব শেষ করে দুদিন পর শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। পুকুরের ধার দিয়ে যাচ্ছিল রতন, সঙ্গে ছিল তার স্ত্রী। পরদিন সকালে রতনের বউ চেঁচিয়ে উঠে বলছে, রতনের ছায়া নেই। সূর্যের আলোয় দাঁড়ালেও তার পায়ের তলায় কোনো ছায়া পড়ে না। রতন হাসছে, বলছে মিথ্যে কথা, কিন্তু গ্রামের লোকেরা দেখেছে সত্যি ছায়া নেই। আমি কৌতূহলী হয়ে উঠলাম। আমি তো সেই কলেজ জীবন থেকে শহরের আধুনিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে গেছি। এসব ভূত প্রেতে এখন আর বিন্দুমাত্র বিশ্বাস নেই। দাদাকে বললাম, চলো একদিন পুকুরটা দেখি। দাদা মানা করল, ওসব ছেলে মানুষই করিস না। গ্রামের লোকেরা ওই পুকুর আর রানীকে ভয় পায়। তোর মতো সাহস দেখাতে গিয়ে অনেকে সব হারিয়েছে। কিন্তু আমি দাদার কথা শুনলাম না। দুদিন পরেই ছিল কাঙ্ক্ষিত সেই অমাবস্যা। খুটখুটে অন্ধকার, কোথাও বিন্দুমাত্র আলো নেই। ব্যাস, আমি টর্চ হাতে নিয়ে একা বেরিয়ে পড়লাম। কয়েক মিনিটের মধ্যে পুকুরের ধারে চলে এলাম। জল কালো, নিস্তব্ধ, চারিদিকে ঝিঝির শব্দ আর ব্যাঙের ডাক। পুকুরের পাড়ে দাঁড়িয়ে জলে টর্চ ফেললাম। জলে আমার ছায়া পড়ল স্পষ্ট। হঠাৎ একটা হাওয়া বইল, জলের উপরে কুঁচকানো হলো। আর তখনই দেখলাম আমার ছায়ার পাশে আরেকটা ছায়া, একটা মেয়ের, লম্বা চুল, শাড়ি পরা, কিন্তু মুখের জায়গায় শুধু অন্ধকার। ছায়াটা ধীরে ধীরে আমার ছায়ার দিকে এগিয়ে আসছে। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম, কিন্তু পায়ের তলায় মনে হলো কিছু একটা টানছে। টর্চ ফেলে দিয়ে দৌড়ে পালালাম। দৌড়তে দৌড়তে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়ে গেলাম। উঠোনে একটা চেয়ার রাখা ছিল, বসে পড়লাম। বাড়ি ফিরে এসে দেখি আমার পা ভিজে গেছে, কাদায় মাখামাখি, কিন্তু আমি তো জলে নামিনি। পরদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়ালাম। সূর্যের আলোয় দেখি আমার ছায়া ফিকে হয়ে গেছে, অনেক ফিকে। দাদা দেখে চেঁচিয়ে উঠল, কি করলি তুই? গ্রামের ওঝা ডেকে আনা হলো। ওঝা বলল, রানীর অভিশাপ।
ছায়া নিয়ে নিচ্ছে, এবার পাগল হয়ে যাবে অথবা পুকুরে টেনে নেবে। আমি ভয়ে কাঁপছি, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ আমাকে ডাকছে। রাতে ঘুমের মধ্যে শুনি একটা মেয়েলি গলা, তুই আমাকে বলিসনি তো, তোর ছায়া আমার, আয় আমার কাছে আয়। দুদিন পর গ্রাম ছেড়ে ঢাকায় ফিরে এলাম, কিন্তু এখনো সূর্যের আলোয় দাঁড়ালে ছায়া দেখি না। আর রাতের স্বপ্ন দেখি সেই কালো পুকুর আরেকটা কায়াহীন মেয়ে হাত বাড়িয়ে ডাকছে। শহরের যান্ত্রিক জীবনে এখন আর ট্রাফিক জ্যামের শব্দ বা বাতির রোশনাই আমার চোখে পড়ে না। চোখের সামনে কেবল ভেসে ওঠে সেই নিঝুম গ্রামের কুয়াশাচ্ছন্ন বাঁশবাগান আর দিঘির পাড়ের সেই ছায়াঘন অন্ধকার। শহরে ফেরার পর থেকেই মনে হচ্ছিল আমি একা ফিরিনি। সেই অতৃপ্ত আত্মার মায়াবী টান অদৃশ্য এক সুতোর মতো আমাকে প্রতিনিয়ত টানছে। যখন এসি রুমে বসে থাকি, তখনও আমার কানে বাজে গ্রামের সেই ঝিঝি পোকার ডাক, শহরের কৃত্রিম আলোয় তা খুঁজে পাই না। সেই স্নিগ্ধতা যা আমাকে গ্রামের নির্জন পথে পেয়ে বসেছিল। রাতে ঘুমাতে গেলে মনে হয় কেউ একজন জানালার ওপাশে দাঁড়িয়ে আছে, যার অবয়ব নেই কিন্তু উপস্থিতি প্রবল। প্রায় মনে হয় ভিড়ের মাঝেও কেউ যেন আমার কাঁধে হাত রাখে। ধোঁয়া ধুলোর মাঝেও হুট করে শ্যাওলা ধরা পুরনো ভিটে বা বনো ফুলের গন্ধ নাকে আসে। মাঝরাতে কেউ যেন স্পষ্ট স্বরে আমাকে নাম ধরে ডাকে, যা কেবল আমার অবচেতনে প্রতিধ্বনিত হয়। আমি বুঝতে পারি সেই অতৃপ্ত আত্মা আমাকে মুক্তি দেয়নি, বরং আমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে দিয়েছে। শহরের চাকচিক্য এখন আমার কাছে বিষাদময় মনে হয়। সেই মায়াবী টান আমাকে বোঝাতে চায় যে আমার আসল জায়গা ওই নির্জন গ্রাম, যেখানে সময় থমকে আছে। এক গভীর হাহাকার আমাকে গ্রাস করে, যেন এক ঘোরের মধ্যে দিন কাটাচ্ছি আমি। অস্বস্তি যখন চরমে পৌঁছালো, আমি বুঝতে পারলাম পালিয়ে বাঁচা অসম্ভব। সেই আকর্ষণ আমাকে টেনে হিঁচড়ে আবার শেকড়ের দিকে নিয়ে যাচ্ছে। অবশেষে একদিন বিকেলে ব্যাগে কিছু না গুছিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। ট্রেন যখন গ্রামের স্টেশনে থামল, আমি ট্রেন থেকে নেমে বুক ভরে দম নিলাম। ঘড়ির কাঁটা বেশ আগেই 12টা পেরিয়ে গেছে। স্টেশনের চারপাশের মেঠো পথ আর জলার গন্ধ আমাকে যেন অভ্যর্থনা জানালো। আশেপাশে কোনো যানবাহনের লেশমাত্র নেই। নিরুপায় হয়ে একা একা হাঁটতে শুরু করলাম। অমাবস্যার গভীর রাত, চাঁদের কোনো চিহ্ন নেই আকাশে। কালো মেঘে ঢেকে আছে পুরো গগন। গ্রামের সরু কাঁচা পথে একা হাঁটছি। পায়ের নিচে ভেজা মাটির নরম শব্দ, যেন প্রতিটি পদক্ষেপে মাটি নিজেই শ্বাস ফেলছে। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা জীবিত। দূরের বাঁশ ঝাড়ে হঠাৎ হঠাৎ শোঁ শব্দ, মনে হয় কেউ ফিসফিস করে কথা বলছে। ক্ষেতের আইলে দাঁড়িয়ে থাকা শুকনো ধান গাছগুলো অদ্ভুত ছায়া তৈরি করেছে, যেন নুয়ে পড়া মানুষগুলো হাত বাড়িয়ে ডাকছে আমাকে। কোথাও একটা পেঁচা ডাক দিল খুব কাছ থেকে। বুকের ভেতর কেমন করে উঠল আমার। হঠাৎ দূরের কুকুরের কান্নার মতো ডাক, একটা নয়, কয়েকটা একসাথে, কিন্তু কুকুর চোখে পড়ছে না। বাতাস ঠান্ডা হয়ে আসে, ঘাড়ের লোম দাঁড়িয়ে যায়, মনে হয় পেছনে কেউ হাঁটছে। সে থামে, শব্দ থামে, আবার হাঁটি, শব্দ আবার শুরু হয়। গ্রামের শেষ মাথার সেই বাঁকটা কাছে আসতেই চারদিক আরও অচেনা হয়ে ওঠে। পরিচিত পথ, অথচ আজ যেন সম্পূর্ণ অপরিচিত।
অমাবস্যার এই গভীর রাতে গ্রামটা আর গ্রাম নেই, একটা নিঃশব্দ অদৃশ্য চোখে তাকিয়ে থাকা অজানা জগৎ। আমি হাঁটছি, কিন্তু মনে হয় এই পথে আমি একা নই। হাঁটতে হাঁটতে কখন যে সেই পুকুরের পাড়ে চলে এসেছি বুঝতে পারিনি। পথের ধারে সেই পুরনো পুকুরটা, কালো পানির উপর হালকা কুয়াশা ভাসছে। বাতাস বইলে পানিতে ঢেউ ওঠে না, শুধু যেন কেউ নিচ থেকে নড়ে চড়ে বসে। পুকুর পাড়ে কদম গাছটার ডাল হঠাৎ ভেঙে পড়ার শব্দে আমি থমকে দাঁড়াই। নিজের নিঃশ্বাস ছাড়া আর কিছুই শুনতে পাই না কয়েক মুহূর্ত। ঠিক এমন সময় সেই রানীর ফিসফিস কণ্ঠ আমার ঘাড়ের উপর একদম কানের নিকটে বলছে, যারা আমাকে ভুলতে চেষ্টা করে আমি তাদের ছায়া নেই। আমার সারা গায়ে যেন একটা হিম প্রবাহ বয়ে গেল। মনের সকল সাহস একত্রিত করে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালাম। এরপর দু চোখে যা দেখলাম তা ছিল কল্পনারও অসাধ্য। শেষ মুহূর্তটা মনে আছে শুধু, মাথাটা চক্কর দিয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছে, গভীর অন্ধকার। পরদিন ভোরে দেখি পুকুরের চারপাশে লোকে লোকারণ্য, সবাই বেদনার্ত মুখে পুকুর থেকে একটা যুবক ছেলের লাশ তুলছে। লাশের চেহারাটা এক ঝলক দেখে চমকে উঠলাম। বুকে যেন বিশাল এক হাতুড়ির আঘাত পড়ল। ওই লাশটা তো আমি, কিন্তু আমি তো এখানে মারা গেলাম কখন? ছায়া, দেখা হবে অন্ধকারে।